রঘুনাথপুর গ্রামের একদম মাঝ বরাবর একটা পুরনো ঘর ছিল। এই ঘরের মালিক ছিলেন গোপাল চক্রবর্তী। তিনি গরিব তো ছিলেন না, আবার বড়লোকও ছিলেন না। আর এই ঘর থেকেই শুরু হয়েছে এই দুই বোনের গল্প। বড় বোন সীতা, যে ছিল সরলতার মূর্তি, আর অন্যদিকে ছোট বোন গীতা, যে ছিল তার বড় বোনের একদমই বিপরীত। তার মনে সবসময় হিংসার বাস করত। গীতা ছিল খুবই অহংকারী ও লোভী। ছোটবেলায় দুই বোন একসাথেই থাকতো, একসাথে খেত, একসাথে ঘুমাতো। কিন্তু যত দিন পেরোতে লাগলো, গীতার মনে একটা অন্যরকম হিংসার তৈরি হলো। গ্রামের লোক সীতাকে নিয়ে সব সময় প্রশংসা করত। আমাদের সীতা কিন্তু খুব ভালো মেয়ে, একদম মা সীতার মতো। ওর মতো মেয়ে এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। সীতার মতো মেয়ে ঘরে বউ হয়ে আসলে ঘরটা একদম স্বর্গ হয়ে যাবে। কারোর মুখে সীতাকে নিয়ে কোনো রকমের প্রশংসা শুনলে গীতা রাগে হিংসায় একেবারে জ্বলে যেত। আমি এই গ্রামের সব থেকে সেরা সুন্দরী ও বুদ্ধিমতী, তবু কেন সবাই সীতাকেই ভালো বলে? ওর তো না আছে রূপ আর না আছে গুণ। সীতাকে নিয়ে অত আদিক্ষেতা করার কি আছে কি জানি। গীতা যে সীতাকে হিংসা করে সেটা সীতা ভালো করেই জানতো, কিন্তু সীতা ভাবতো যে সে তার ছোট বোন, আর সময়ের সাথে সাথে সে অবশ্যই ভালো হয়ে যাবে। একদিন তাদের বাবা গোপাল চক্রবর্তী তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের দুই বোনকে বলল, মাগো, এইবার তোমাদের বিয়ের বয়স হয়েছে, ওই জন্যে আমি তোমাদের জন্য দুইজন পাত্র ঠিক করেছি। বাবার মুখে এই কথা শুনতেই সীতার মুখ লজ্জায় লাল হয়ে গেল, আর অন্যদিকে গীতা তো লজ্জায় নিজের মুখই লুকিয়ে ফেলল। প্রথমে সীতার জন্য রামের সম্বন্ধ আসে। রাম গরিব ছিল আর চাষ করে তার জীবন চালাতো, কিন্তু রাম ছিল মন থেকে খুবই সৎ ও দয়ালু প্রকৃতির। এইদিকে গীতা যেই শুনল যে তার দিদির বিয়ে একজন গরিব চাষার সঙ্গে হচ্ছে, তখন সে তাচ্ছিল্য করে হেসে উঠল। বাহ, বড় দিদি তো একটা চাষা পেয়ে গেল। এবার দিদির সারা জীবন মাঠে কোদাল চালিয়ে আর গরু চড়িয়েই কাটবে। আর এমনিতেও দিদির তো এইসব কাজ করতেই ভালো লাগে। হ্যাঁ, রাম একটু গরিব তো আছে, কিন্তু সীতামা ওর সাথে খুব ভালোই থাকবে, কারণ রাম খুবই সৎ আর ভালো মনের মানুষ। হ্যাঁ বাবা, তুমি যাকেই আমার জন্য ভালো মনে করবে, আমি তার সঙ্গেই আমার জীবনটা কাটাবো, আর আমার জীবন সঙ্গী হিসাবেও মেনে নেব। আর অন্যদিকে গীতার জন্যে মোহনের সম্বন্ধ আসে, যে একজন খুব পরিচিত ব্যবসায়ী ছিল। মস্ত বড় বাড়ি, চাকর বাকর সব কিছুই ছিল তার বাড়িতে। গীতা যেই শুনল যে তার শ্বশুর বাড়ি অনেক বড় লোক, তখন তার আর অহংকারে মাটিতে পা পড়ছিল না। দেখলে বাবা, ভাগ্যও জানে কে কোনটার যোগ্য। গোপাল গীতার কথায় কোনো উত্তর দিল না, কারণ সে জানতো যে গীতা কতটা অহংকারী ও লোভী। এরপর বিয়ের দিন ঠিক হলো, আর খুব তাড়াতাড়ি তাদের দুই বোনের বিয়েও হয়ে গেল। সীতা বিয়ে করে রামের সাথে ওর বাড়িতে চলে আসে। রামের ঘর ছোট ছিল, খড়ের ছাউনি দেওয়া ছিল, আর সেখানে ছিল একটা ভাঙা রান্নাঘর, আর ওই রান্নাঘরে রাখা ছিল কিছু আনাজপাতি, সবজি এইসব। সীতা, আমার কাছে তেমন কিছুই নেই, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে ভালো রাখার আর তোমার সব ইচ্ছের পূরণ করার। আমি কিছু চাই না রাম, তুমি শুধু আমার সাথে থেকো, তাহলেই আমার হবে। একদিকে সীতা তার স্বামীর সাথে ভালোভাবে বাঁচার চিন্তা করছে, আর ওইদিকে যখন গীতা তার শ্বশুর বাড়ি পৌঁছালো, তখন সেখানের বড় বাড়ি আর আর চকমকে রঙিন রঙিন গাড়ি দেখে গীতার চোখ লোভে ভরে গেল। বাহ, এত টাকা পয়সা সবকিছুই আজ থেকে আমার। আজ থেকে আমি মহারানীর মতো থাকবো, আর সীতা তো আমার ধারে পাশেও আসতে পারবে না এখন। এত টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে গীতার অহংকার তো আরোই বেড়ে গেল। এই কমলা, এইদিকে আয়। আমার এই ঘর এখনো পরিষ্কার করিসনি কেন? না না মালকিন, আমি তো আপনার ঘর সকালেই পরিষ্কার করে গেলাম। কি বললি তুই? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? চাকর চাকরের মতো থাকবি, বেশি মুখ চালাবি না। যা, এখনই আমার জন্য ডাবের জল নিয়ে আয়। হ্যাঁ মালকিন,
এখনই নিয়ে আসছি। এইভাবেই কিছু মাস কেটে গেল। দুই বোন এখন একসাথে বাবার বাড়ি এসেছে বেড়াতে। গীতা পরেছিল একটা অনেক দামি রেশমি লেহেঙ্গা আর হাতে ছিল ব্র্যান্ডেড নকশা আঁকা ব্যাগ। সেখানে সীতা পরেছিল একটা কম দামি সুতির শাড়ি। দুই মেয়ে এতদিন পর বাবার বাড়ি এসেছে বেড়াতে, তাই গ্রামের মহিলারা তাদের সাথে দেখা করার জন্য এসছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গীতা সবার সামনে তার দিদিকে ছোট করার জন্য বলল, আর বল দিদি, কেমন চলছে সব? আমার রাম জামাই বাবু খেতে দিচ্ছে তো তোকে? আরে আমি তো ভুলেই গেছিলাম, ও তো নিজেই খেতে পায় না, তাহলে তোকে আবার কিভাবে খেতে দেবে? গীতার মুখে এমন নিষ্ঠুর কথা শুনে সীতা অনেক কষ্ট পেল। আর ওইদিকে গীতা তার দিদিকে সবার সামনে ছোট করে মনে অনেক শান্তি পেল। এরপর সূর্য অস্ত যায় আর পরের দিন সকাল হতেই দুই বোন তাদের নিজের নিজের শ্বশুরবাড়ি চলে যায়। তারপর কেটে যায় অনেকগুলো মাস। সীতার জীবন একদমই সহজ ছিল না। সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা, উনান ধরানো, রান্না করা, স্বামী রামের সাথে মাঠে যাওয়া আর সারা দিন অক্লান্ত পরিশ্রম করা। আর সন্ধ্যা নামতে নামতে সীতা অনেক ক্লান্ত হয়ে যেত, কিন্তু এটা নিয়ে সীতা কোনোদিনও কোনো দুঃখ প্রকাশ করেনি। সীতা, তুমি কি আমার উপরে লেগে আছো? কারণ আমি তো তোমাকে সেই আরামের জীবন দিতে পারিনি যেটা তুমি আশা করো। আরে না না, আমি তোমার উপরে কেন রেগে থাকবো বলো? তোমার মতো এমন আমাকে আর কে ভালোবাসবে? আমার কোনো আরামের জীবন চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আর দেখো, তুমি আর আমি একসাথে থাকলে এই খারাপ দিনও একদিন আমরা কাটিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে কিন্তু আমি রান্না করব আর তোমাকে আমি রান্না করে খাওয়াবো। এ মা, না না, তুমি কিভাবে রান্না করবে? তুমি কি রান্না করতে পারো নাকি? আরে দেখোই না আমি কিভাবে রান্না করি, তুমি শুধু আরাম করো, আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো। এরপর রাম উনান জ্বালালো আর সীতার জন্যে সুন্দর রান্না করতে লাগলো। আর যখন রান্না শেষ হয়ে গেল তখন সে নিজেই বেড়ে সীতাকে খেতে দিল। একদিকে রাম তার স্ত্রী সীতাকে এত ভালোবাসতো, আর অন্যদিকে গীতা তো একদম রানীর হালে দিন কাটাচ্ছিল। কিন্তু তার জীবনে একটাই সব থেকে অভাব ছিল, যেটা হলো তার স্বামীর ভালোবাসা ও সম্মান। গীতা একদিন স্নানঘর থেকে বেরিয়ে চুল ছেড়ে মাথায় কাপড় না দিয়ে তার শাশুড়ি মায়ের সামনে দিয়ে যাচ্ছিল। আর এটা দেখে তার শাশুড়ি মা তাকে বলল, আরে বৌমা, বাবার বাড়ি থেকে কিছু শেখনি নাকি? ঘরে বউরা কেমন করে থাকে সেটাও কি জানো না? তুমি চুল ছেড়ে দিয়ে নাচতে নাচতে স্নানঘর থেকে বেরোলে, বলি কোনো হুঁশ কাণ্ড জ্ঞান নেই, তাই না? ভুল হয়ে গেছে মা, এবার থেকে আমি খেয়াল রাখবো। আরে কি খেয়াল রাখবে তুমি? জানি না উনি যে কি দেখে তোমাকে বাড়ির বউ করে আনলো। তোর মতো 2 টাকার মেয়ের সাথে আমার ফুলের মতো খোকাটার বিয়ে দিল। অশিক্ষিত ছোট লোক কোথাকার। নিজের শাশুড়ির মুখে এমন কথা শুনে গীতার মাথা ঘুরে গেল। সে যেমন ধন দৌলত আর আরামায়েশ চেয়েছিল সে তেমনই পেয়েছিল, কিন্তু তার ভাগ্যে শুধু জোটেনি সব থেকে মূল্যবান ভালোবাসা আর সম্মান। প্রথম গীতার জীবন কোনো রানীর জীবনের থেকে কম ছিল না। নতুন নতুন গয়না, রেশমি শাড়ি আর ভালো ভালো খাবার দাবার। কিন্তু যত দিন যেতে লাগলো গীতা বুঝতে পারলো যে এই এত ধন সম্পদ, প্রতিপত্তি সবকিছুই বৃথা। সব থেকে মূল্যবান হলো স্বামীর ভালোবাসা, যেটা তার জীবনে ছিল না। মোহন সারা দিন দোকানে কাজ করত আর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, আর বাড়ি ফিরেই খেয়ে সে ঘুমিয়ে পড়ত। গীতা একদিন আর সহ্য করতে না পেরে মোহনকে বলল, তুমি সারা দিন কাজের মধ্যে থাকো, আর আমার জন্য একটু সময় কেন বার করো না বলো তো? গীতার মুখে এই কথা শুনে মোহন অনেক কঠিনভাবে জবাব দিল, তুমি মহিলা মানুষ, নিজের জায়গায় থাকবে। যেটা চাইছো সেটাই তো পাচ্ছ, তাও মন ভরছে না। মোহনের মুখে এই কথা শুনে গীতার তার যে রূপের উপরে অহংকার ছিল তা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপর বেশ কিছুদিন আরও কেটে যায়, আর একদিন হঠাৎ খবর আসে মোহনের ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়েছে। আর এই ঘটনার পর থেকেই গীতার শাশুড়ি মা তার উপরে আরও অত্যাচার ও খারাপ ব্যবহার করা শুরু করলো। শোনো বৌমা,
একটু কম সাজগোজ করো, বুঝলে? মোহনের ব্যবসায় এখন খুব লোকসান চলছে। আর হ্যাঁ, তোমার যে সোনা গয়নাগুলো আমার কাছে ছিল সেগুলো আমি বেচে দিয়েছি। এই বিপদের সময়ে ওইগুলোই যদি একটু কাজে আসে। এই সময় গীতার বাড়ি থেকে মা লক্ষ্মীর চলে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছিল, আর অন্যদিকে সীতার ঘরে একটু একটু উন্নতির লক্ষণ দেখা দিচ্ছিল, কারণ রাম একটা নতুন ব্যবসার কথা ভাবছিল। সীতা, আজ থেকে আমরা শুধু চাষবাস করব না, এর পাশাপাশি আমরা একটা ব্যবসাও শুরু করব। এই কথা শুনে সীতা রামকে সাহস দিয়ে বলল, হ্যাঁ, তুমি যা করবে আমি তোমার সব কিছুতেই সাথে আছি, তুমি চিন্তা করো না। আচ্ছা সীতা, তাহলে ঠিক আছে, আমি শহরে একটা দোকান ভাড়া নিচ্ছি। আমরা যে সবজি চাষ করব সেটাই আমরা বাজারে বিক্রি না করে শহরে সেই দোকানে বিক্রি করব। এটা করতে পারলে দেখবে আগের থেকেও 10 গুণ লাভ আমরা পাবো। এরপর থেকে রাম ও সীতা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে অনেক সবজি চাষ করলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন অক্লান্ত পরিশ্রম করতে লাগলো। তারা তাদের জমিতে অনেক ধরনের সবজির বীজ পোতে, আর এর থেকেই কিছুদিনের মধ্যে তাদের জমি নানান ধরনের শাক সবজিতে ভরে ওঠে। আর এই টাটকা শাকসবজিগুলোকে নিয়ে কিছুদিন পর থেকেই রাম শহরের একটা দোকান নিয়ে সেখানে বিক্রি করতে শুরু করে। চলে আসুন দাদারা, দিদিরা, রামের সবজির দোকানে চলে আসুন। সতেজ ও টাটকা সবজি নিতে আমার দোকানে চলে আসুন। আমার দোকানের মতো এমন ভালো সবজি আর কোথাও গেলে পাবেন না। এইভাবেই রাম সারাদিন তার সবজি বিক্রি করতে লাগলো। আর রামের এই হাঁকডাক শুনে একজন মহিলা আসলো এবং এসে তাকে বলল, দাদা, আমাকে একটু আলু আর পেঁয়াজ দিন তো। আমি কিছুদিন আগে আপনার দোকান থেকে সবজি নিয়ে গেছিলাম। সত্যি আপনার সবজিগুলো অনেক টাটকা আর সুস্বাদু। আজ থেকে তাই আবারও আমি আপনার দোকানে এসেছি, আর আমি এখন থেকে আপনার দোকান থেকেই সবজি নেব। হ্যাঁ দিদি, আমার দোকানে অবশ্যই আসবেন। আর এটা আমি গর্ব করে বলতে পারি যে আমার দোকানের মতো সবজি আপনি আর কোথাও পাবেন না। এরপর রাম সেই ভদ্র মহিলাটিকে তার সবজিগুলো দিয়ে দেয়, আর সবজিগুলো নিয়ে মহিলাটি রামের দোকান থেকে চলে আসে। এরপর আরো অনেকগুলো মাস কেটে গেল। অনেক কিছু পরিবর্তন ঘটে যায়। ঠিক এই সময় সীতা ও গীতার ভাগ্যে ঘটে এক অদ্ভুত পরিবর্তন। সীতার স্বামী রাম ছিল খুবই সৎ এবং পরিশ্রমী, আর সে শহরে যে সবজির ব্যবসাটি শুরু করেছিল তার থেকে তার এত লাভ হলো যে সীতাদের আর কোনো দুঃখ থাকলো না। তারাও গীতার মতো কিছু মাসের মধ্যেই বড় বাড়ি, বড় গাড়ি এবং অনেক সোনা দানা বানিয়ে নিল। আর সীতা এখন সেই সুতির শাড়ির বদলে এখন নকশা আঁকা দামি ব্র্যান্ডের শাড়ি পরে, আর তার গায়ে থাকে গা ভর্তি সোনার গয়না। আর এইভাবেই সততা ও পরিশ্রম দিয়ে সীতা ও রাম তাদের সেই খারাপ দিনগুলোকে মিটিয়ে তাদের জীবনে ভালো দিন এনেছে। আর ঠিক এই সময় গীতার ভাগ্যে নেমে আসে এক অশুভ কালো ছায়া। গীতা যে টাকা পয়সা প্রতিপত্তি দেখে তার স্বামীকে বিয়ে করেছিল, আর এই সময় সেই সব কিছুই আর এই সময় ছিল না, কারণ কিছুদিন ধরেই মোহনের ব্যবসায় অনেক লস হচ্ছিল। আর তার জন্য মোহন ব্যাংক থেকে অনেক টাকা শোধে নিয়েছিল, আর সেই টাকা শোধ করতে না পারায় তাদের বাড়ির সামনে সারা দিন সেই পাওনাদারেরা দাঁড়িয়ে থাকতো আর ঝামেলা করত। এইরকমই একদিনের ঘটনা, যখন রোজকার মতো পাওনাদারেরা বাড়ির বাইরে ভিড় জমাচ্ছিল, তখন গীতার শাশুড়ি তার কাছে যেয়ে বলল, বৌমা, তুমি তো দেখতেই পাচ্ছ বাইরে পাওনাদারেরা ভিড় জমিয়ে আছে, আর এইদিকে খোকনও বাড়িতে নেই। তুমি একটু তোমার বাবার কাছে ফোন করো না, করে তার কাছ থেকে কিছু সাহায্য চাও, না হলে যে আমরা পথে বসবো। না মা, আমার বাবা কোথা থেকে দেবে বলুন এতগুলো টাকা? এমনিতেই আমাদের দুই বোনের বিয়ে দিতে গিয়ে আমার বাবা অনেক ঋণী হয়ে গেছে। আমার বাবার কাছে এখন কোনো টাকা পয়সাই নেই। হ্যাঁ রে মুখ পুরি,
তুই কোথা থেকে আনবি? হলি তো একটা ছোট লোকের মেয়ে, একটা অপয়া। তুই যেদিন থেকে আমাদের বাড়িতে পা দিয়েছিস সেই দিন থেকে আমাদের বাড়িতে এমন দিন শুরু হয়েছে। এখনো যদি বাঁচতে চাস আমার বাড়ি থেকে দূর হয়ে যা বলে দিলাম মুখ পুরি। যেদিন তোর বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবি সেই দিনই তুই বাড়িতে পা দিবি বলে দিলাম। এটা আপনি কি বলছেন মা? আমি তাহলে এখন কোথায় যাব? এই কাল নাগিনী ছোট লোক ঘরের মেয়ে, আমি সেটা জানি না তুই কোথায় যেয়ে মরবি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ বলে দিলাম। তোকে কি করব তুইও জানিস না। এরপর খুব নিষ্ঠুরতার সাথে গীতার শাশুড়ি তাকে ঘর থেকে বার করে দিল। আর গীতাও তখন কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলো। আর তারপর সে তার বাবার কাছে চলে গেল। গীতা যখন তার বাবার বাড়িতে যে পৌঁছালো তখন তার বাবা বাইরে দাঁড়িয়ে ছিল। আর গীতাকে দেখে সে বলল, কিরে মা, তুই এই সময় এখানে? আর তোর চোখ মুখের অবস্থা অমন কেন? কি হয়েছে মা, বল আমাকে। গীতার বাবার জোরাজুরিতে গীতা তার সাথে কি ঘটেছে সবকিছুই তার বাবার সাথে বলে দেয়। আর এইগুলো শুনে গীতার বাবা অনেক কষ্ট পেল আর গীতাকে বলল, মা, তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা এখনো বেঁচে আছে। তোমাকে আমি আর ওই বাড়িতে যেতে দেব না। তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। চলো মা, ঘরে চলো, আর কান্নাকাটি করো না। এরপর গীতা তার বাবার কথা মতো তাদের বাড়ির ঘরে যেয়ে বসলো। গীতা সারা দিন কান্নাকাটি করছিল, কারণ সে তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের কথা সে ভুলতে পারছিল না। আর এই জন্যেই গোপাল চক্রবর্তী গীতার বাবা তার বড় মেয়ে সীতার কাছে ফোন করে। হ্যালো মা সীতা। হ্যাঁ বাবা, বলো। মা, বলছি তোমার বোন আমার বাড়িতে এসছে আর খুব কান্নাকাটি করছে। কেন, গীতার কি হয়েছে আবার? এরপর গোপাল চক্রবর্তী তার বড় মেয়েকে সব ঘটনা খুলে বলল। আর সব ঘটনা শোনার পর সীতা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। এর বেশ কিছুক্ষণ পরেই সীতা তার বাবার বাড়িতে পৌঁছালো। আর সীতাকে দেখেই গীতা আরো কান্নায় ভেঙে পড়ল আর তার দিদির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। আর তার দিদির পায়ের সামনে বসে পড়লো। দিদি, আমাকে ক্ষমা করে দাও দিদি। তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি আমি। আর আজ দেখো ভগবান আমাকে তাই সে পাপের শাস্তি দিচ্ছে। ছি ছোট, এমন করে কেউ বলে? আমি না তোর দিদি? এইটা মনে রাখবি সব সময়। জীবনে যতই তোর দুঃখ আসুক না কেন, আমি তোর সাথে আছি। আর হ্যাঁ, তোর জীবনে যে এখন খারাপ দিন এসেছে সেটা তুই তোর কর্মের দ্বারাই পরিবর্তন করতে পারবি। চল আমার বাড়িতে চল, আর আজ থেকে আমার সাথে তুইও পরিশ্রম করবি। পরিশ্রম করে নিজে কিছু করার চেষ্টা করবি, দেখবি তখন আর কোনো কষ্টই কষ্ট মনে হবে না। এরপর গীতা তার বড় দিদির কথা মতো তার সাথে তার বাড়িতে চলে যায়। গীতার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হয়। যে গীতা সবসময় আরাম আয়েশের মধ্যে থাকতে চাইতো আর থাকতো, সে এখন তার দিদির সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করছে, নিজে কিছু করার চেষ্টা করছে। গীতা তার দিদি ও জামাইবাবুর সাথে সকাল সকাল উঠে মাঠে যায় আর মাঠে যেয়ে অনেক পরিশ্রম করে। আর এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন গীতার মধ্যে এক অদ্ভুত ধরনের পরিবর্তন দেখা যায়। যে গীতা তার দিদিকে একদমই অপছন্দ করত, একদমই সহ্য করতে পারত না, সে এখন তার দিদির কথা মতোই চলে, তার দিদিকে অনেক ভালোবাসে। আর গীতা তার দিদির সাথে এত পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে সেই গ্রামেই একটা ছোট্ট হোটেল তৈরি করে আর নিজের পায়ে দাঁড়ায়। আর এইভাবেই সে সব কষ্ট ভুলে নিজের পায়ে দাঁড়ায়। এরপর একদিন একটা ঘটনা ঘটলো। মোহন আসলো গীতার বাড়িতে, এসে তার বাবাকে বলল, বাবা, গীতা কোথায়? আমি গীতাকে নিয়ে যেতে এসেছি। গীতা যেখানেই থাকুক, কিন্তু গীতা আর তোমাদের বাড়িতে যাবে না। কারণ যে ছেলের মা আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও আর ছেলে চুপচাপ সেটা সহ্য করে, তেমন ঘরে আমার মেয়েকে আমি দেব না। আর এর মধ্যেই গীতা আর সীতা সেখানে চলে আসে। আর মোহনকে দেখে গীতা রাগে আর তার বাবাকে বলে, বাবা, এই লোকটা এখানে কি করছে? এক্ষুনি এর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও।
গীতা, আমি তোমাকে আনতে এসেছি, চলো বাড়ি ফিরে যাই, এখানে তোমার আর থাকতে হবে না। এতদিন তুই কোথায় ছিলিস? এখন যেই আমার টাকা হয়েছে সেই তুই আমার কাছে এসেছিস? যা, এক্ষুনি দূর হ বলছি, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে তোকে বের করে দেব। গীতা যখন মোহনকে অপমান করছিল, সেই অপমান মোহন সহ্য করতে পারছিল না। আর রাগে ক্রোধে গীতাকে মোহন বলল, গীতা, তুই সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি তো, তোকে আমি দেখে নেব, দেখিস তোকে আমি ভালোভাবে একদম বাঁচতে দেব না। অনেক রাগ জমা নিয়ে সেখান থেকে চলে গেল। আর এই ঘটনার পরে গীতার বাবা রামের ভাই সুজয়ের সঙ্গে গীতার বিয়ে ঠিক করলো, আর তার সাথে গীতার বিয়ে দিল। সুজয়ও রামেরই মতো অনেক ভালো ও সৎ, আর গীতাকে খুবই ভালোবাসতো। এইভাবেই গীতা ও সীতা সব রাগ অভিমান ভুলে তারা দুই বোন সারা জীবন সুখে কাটাতে লাগলো।